Welcome students, myself Ranodhir Chatterjee, Assistant Headmaster, Borokoil High School, Dokhin Dinajpur, and District Resource Person on Physical Science, Dokhin Dinajpur. Today I am going to deliver a speech on atomic structure. আজকে আমি একাদশ শ্রেণীর পরমাণুর গঠন চ্যাপ্টারের উপরে ছোট্ট একটি বক্তব্য রাখব। তোমরা একটু মনোযোগ সহকারে বক্তব্যটা শুনবে এবং আমার পর ভিডিওগুলো তোমরা ফলো করবে। তোমরা জানো একটা মানুষের পরিচয় দেওয়া হয় তার নাম এবং ঠিকানা দিয়ে, তেমনি পরমাণুর মধ্যে ইলেকট্রনের পরিচয় দেওয়া হয়। ইলেকট্রনটি কোন কক্ষে আছে, অর্থাৎ কোন সেলে আছে, সেই সেলের আন্ডারে কোন সাবসেলে আছে। সাবসেল মিন্স উপকক্ষ। সেই উপকক্ষের মধ্যে কতগুলি অরবাইটাল আছে, অর্থাৎ কক্ষক আছে। সেই অরবাইটালের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত, সেই অরবাইটালের মধ্যে ইলেকট্রনগুলোর ঘূর্ণন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই সকল তথ্য যেসব নাম্বার দিয়ে আমরা জানতে পারবো, সেই নাম্বারগুলোকে আমরা কালেকটিভলি বলবো কোয়ান্টাম নাম্বারস। আমি যদি বলি আমার বাড়ি ভারতবর্ষে, কথাটা কিন্তু ঠিক। আবার আমি যদি বলি আমার বাড়ি ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বালুরঘাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, তাহলে কিন্তু এটা একটু বেশি অথেন্টিক। তেমনি আমরা বলি পরমাণুর মাঝখানে আছে নিউক্লিয়াস, সেখানে আছে নিউট্রন এবং প্রোটন, আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই কক্ষপথকে আমরা বলছি সেল। কিন্তু কক্ষপথ মানে সেল, সেলের আন্ডারে আছে সাবসেল, সাবসেলের আন্ডারে আছে অরবাইটাল। কিন্তু আমরা ডাইরেক্ট বলে দিই ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে, কিন্তু আরো অথেন্টিক ভাবে বলা উচিত ছিল ইলেকট্রনগুলো একটা কক্ষপথের নাম বলতে হবে, সেই কক্ষপথের অধীনে যে উপকক্ষ তার নাম বলতে হবে, সেই উপকক্ষের মধ্যে যে কক্ষ সেটাও বললে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে একটি সঠিক ধারণা শিক্ষার্থীদের মনে চলে যেত। কিন্তু আমি যদি বলি আমি এই বাড়িতে আছি মানে আমার একটা থাকার নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তেমনি আমি তো জানালায় বসে নেই, আমি তো ছাদের কর্নারে গিয়ে বসে নেই, কিন্তু আমি বাড়িতে আছি। সুতরাং আমার বক্তব্য ক্লিয়ার। আমি বলতে চাইছি পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনের সঠিক অবস্থানটা কোথায়, কোন কক্ষে, কোন উপকক্ষে, কোন অরবাইটালে আছে এবং কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই সকল তথ্য যে সংখ্যা দিয়ে আমি জানতে পারবো তাদেরকেই আমরা বলবো কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস 4 প্রকার। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার।
এই সকল কোয়ান্টাম নাম্বারগুলি থেকে তোমরা পরমাণুর মধ্যে ইলেকট্রন সম্পর্কে যথেষ্ট পরিচয় পাবে। এক একটা কোয়ান্টাম নাম্বার এক একটি তাৎপর্য বহন করছে। প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের ডিফারেন্ট তাৎপর্য আছে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি লিখেছি শেল, সাবশেল, অরবিটাল, নাম্বার অফ ইলেকট্রনস ইন সাবশেল, অর্থাৎ উপকক্ষে ইলেকট্রন সংখ্যা। শেল মানে কক্ষ, কি কি আছে? কে, এল, এম, এন, ও, পি, কিউ। শেল হলো 7টা। শেলের আন্ডারে কি আছে? সাবশেল। সাবশেল মানে উপকক্ষ, এস, পি, ডি, এফ, জি। তাহলে এইগুলোকে আমি বলবো সাবশেল, এস, পি, ডি, এফ, জি। তোমাদের এইচএস এর সিলেবাসে এস, পি, ডি, এফ আছে, এটা নেই। এটা তোমাদের জেই মেন, জেই অ্যাডভান্সড আর নিট এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নে এই জি সাবশেলটা তোমাদের কাজে লাগবে। বাট ইন কেস অফ এইচএস, এস, পি, ডি, এফ এই সাবশেলগুলোই তোমাদের প্রয়োজন। তাহলে শেল মানে কক্ষ কয়টা আছে? 7টা। সাবশেল এস, পি, ডি, এফ, জি। এস সাবশেলের আন্ডারে অরবিটাল আছে কয়টা? কক্ষক আছে 1টা। পি এর আন্ডারে 3টে, ডি এর আন্ডারে 5টা, এফ এর আন্ডারে 7টা, জি এর আন্ডারে 9টা। লক্ষ্য করো 2 2 করে বাড়ছে। এবার এই যে এস এর আন্ডারে 1, পি এর আন্ডারে 3, ডি এর আন্ডারে 5, এগুলোর একটা ভিন্ন ক্যালকুলেশন আছে। তোমাদের আমি এই ক্যালকুলেশনগুলো শেখাবো, কি করে এই ডিজিটগুলো আসছে 1 3 5 7 9। দেখো এস সাবশেল মানে এস উপকক্ষ। এস সাবশেলের আন্ডারে অরবিটাল 1টা, এই যে একটা অরবিটাল। পি তার আন্ডারে অরবিটাল 3টে, 1 2 3। ডি এর আন্ডারে 5টা, 1 2 3 4 5। তাহলে এগুলোকে আমরা বলি অরবিটাল। এই রুমগুলোকে আমরা বলি অরবিটাল। অনেকগুলো অরবিটাল নিয়ে তৈরি হয়েছে সাবশেল, অনেকগুলো সাবশেল নিয়ে তৈরি হয়েছে শেল। আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটি এটা একটা অ্যাটম। চেয়ারম্যান সে হচ্ছে নিউক্লিয়াস। চেয়ারম্যানকে নির্বাচিত করেছে কারা? কমিশনার। কমিশনারকে নির্বাচিত করেছে কে? ওয়ার্ডের লোকজন। এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সাবশেল। বালুরঘাট মিউনিসিপ্যালিটি অ্যাটম, চেয়ারম্যান নিউক্লিয়াস। চেয়ারম্যানকে নির্বাচিত করেছে কাউন্সিলর, কাউন্সিলররা নির্বাচিত হয়ে আসছে ওয়ার্ড থেকে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সাবশেল। আর প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি হচ্ছে অরবিটাল। প্রত্যেকটা বাড়ি হলো অরবিটাল, কক্ষক। আর বাড়ির মধ্যে থাকে মানুষজন, মানুষজন হচ্ছে ইলেকট্রন। সুতরাং আমি তোমাদের এটাই বলতে চাইছি যে অ্যাটম, তার মাঝখানে আছে নিউক্লিয়াস, তার চারিদিকে আছে শেল অর্থাৎ কক্ষ, কক্ষের আন্ডারে আছে উপকক্ষ, উপকক্ষের আন্ডারে আছে কক্ষক, আর কক্ষকের ভিতরে ইলেকট্রনগুলো ঘুরছে, কখনো ঘড়ির কাঁটার দিকে, কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই সকল তথ্যকে আমরা কয়েকটা সংখ্যা দিয়েই এক্সপ্রেস করব, কয়েকটা সংখ্যা দিয়ে প্রকাশ করব। সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো কোয়ান্টাম নাম্বারস। তোমরা বোর্ডে অলরেডি দেখেছো কক্ষ আছে 7টা, উপকক্ষ এস, পি, ডি, এফ, জি। এস উপকক্ষের আন্ডারে কক্ষক আছে 1টা, পি এর আন্ডারে কক্ষক 3টে, ডি এর আন্ডারে কক্ষক 5টা, এফ এর আন্ডারে কক্ষক 7টা, জি এর আন্ডারে কক্ষক 9টা। এবার এই রুমগুলোকে আমরা বলছি কক্ষক। এই প্রত্যেকটা অরবিটাল, এই 3টে অরবিটাল নিয়ে একটা উপকক্ষ, এগুলো অরবিটাল। এবার এই ঘরগুলোতে, এই অরবিটালগুলোতে নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন 2। এই প্রত্যেকটা ঘরে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 2। তাহলে এই ঘরে ইলেকট্রন থাকবে 2টো, এই ঘরে
2 2 4 2 6, তার মানে 2 2 4 2 6 2 8 2 10। তাহলে প্রত্যেকটা রুমকে 2 দিয়ে গুণ করলে নাম্বার অফ ইলেকট্রনস পাওয়া যাবে। তাহলে হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন ডি সাবসেল? 10, F সাবসেল 14, G সাবসেল 18, S সাবসেল 2, P সাবসেল 6। তাহলে আমি যে কনক্লুশনে আসতে চাই সেই কনক্লুশনটা হলো পরমাণুর মধ্যে এখনো পর্যন্ত 7টি সেলের অস্তিত্ব পাওয়া গেছে, 7টি কক্ষ। উপকক্ষ হচ্ছে S P D F G, আর S এর আন্ডারে কক্ষ একটা, P এর আন্ডারে 3টে, D এর আন্ডারে 5, F এর আন্ডারে 7, G এর আন্ডারে 9। আর প্রত্যেকটা অরবিটালের নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন 2। তাহলে এখানে অরবিটাল একটা, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, 3টে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, 5 ইন্টু 2 10। এইভাবে এগুলো হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে S উপকক্ষে নাম্বার অফ ইলেকট্রনস 2, P তে নাম্বার অফ ইলেকট্রন 6, D তে নাম্বার অফ ইলেকট্রন 10, F এ নাম্বার অফ ইলেকট্রন 14, G তে নাম্বার অফ ইলেকট্রন 18। কিন্তু এইটা ভাবার কোনো কারণ নাই যে এই K সেলে S সাবসেল আছে, L সেলে P আছে, M সেলে D আছে, এরকম কিন্তু কখনো ভাববে না। আমি S P D F G এগুলো হচ্ছে সাবসেল, K L M N O P Q এগুলো হলো শেল। তাহলে K L M N O P Q শেল, S P D F G এগুলো সাবসেল। S সাবসেলে অরবিটাল 1, P তে 3, D তে 5, F এ 7, G তে 9। আর এগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ ইলেকট্রনস ইন সাবসেল। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট কথা বলছি, একটু মাইন্ডলি শুনবে। সেটা হচ্ছে এই যে কে সেল, এই কে সেলে সাবসেল আছে S। কে সেল S সাবসেল দিয়ে তৈরি। L সেল এটা কিন্তু 2 নাম্বার সেল, কে সেল এটা কিন্তু 1 নাম্বার সেল, L সেল কিন্তু 2 নাম্বার সেল। তাহলে L সেল তৈরি হয়েছে S আর P দিয়ে, কে সেল ফার্স্ট সেল, তাই এটা শুধু S দিয়ে তৈরি। বাট L সেল এটা 2 নাম্বার সেল, এটা তৈরি হচ্ছে S আর P দিয়ে। M সেল 3 নাম্বার সেল, তাহলে এটা তৈরি হচ্ছে S P D দিয়ে। N সেল এটা কিন্তু 4 নাম্বার সেল, তাহলে 4 নাম্বার সেল, তাহলে S P D F দিয়ে তৈরি হয়েছে। ও সেল হচ্ছে 5 নাম্বার সেল, তাহলে S P D F G এভাবে তৈরি হয়েছে। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে বলতো M সেল কি সাবসেল দিয়ে তৈরি, তুমি চিন্তা করবে M সেল তো 3rd নাম্বার সেল, তৃতীয় সেল, তাহলে S P D। যদি বলি L সেল তো 2 নাম্বার সেল, তাহলে S আর P দিয়ে তৈরি। কে সেল সে তো ফার্স্ট সেল, তাহলে অনলি S সাবসেল দিয়ে তৈরি। তাহলে আমরা এক একটা সেল কয়টা করে সাবসেল দিয়ে তৈরি আমরা তাদের নাম্বার দেখে কিন্তু বলে দিতে পারবো। কে সেল ফার্স্ট সেল, তাই শুধু S দিয়ে তৈরি। L সেল সেকেন্ড সেল, তাই ও S আর P দিয়ে তৈরি। M সেল থার্ড সেল, তাই S P D দিয়ে তৈরি। N সেল 4 নাম্বার সেল, তাই S P D F দিয়ে তৈরি। ঠিক আছে, বলো তো S সেলে অরবিটাল কয়টা? একটা। P সেলে কয়টা? 3টে। আমি কথাটা কেন রিপিট করলাম? রিপিট করার কারণ আছে। আমি যদি বলি যে কে সেলের আন্ডারে অরবিটাল কয়টা, তোমরা বলবে কে সেলের আন্ডারে তো সাবসেল একটা S, আর S এর আন্ডারে অরবিটাল একটা, তাহলে কে সেলের আন্ডারে অরবিটাল একটা। যদি বলি L সেল, এটা 2 নাম্বার সেল, তো L সেল তৈরি হয়েছে S আর P দিয়ে,
এস এর আন্ডারে 1, পি এর আন্ডারে 3, তাহলে এন সেলের আন্ডারে অরবিটাল আছে 4টে অরবিটাল আছে, তাহলে কে সেলের আন্ডারে অরবিটাল একটা, এন সেলের আন্ডারে অরবিটাল 3 আর 1 4, এম সেলের আন্ডারে অরবিটাল 1 প্লাস 3 প্লাস 5, তার মানে হচ্ছে 9টা, এন সেলের আন্ডারে অরবিটাল 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ইকুয়াল টু 16টা। তাহলে এইভাবে আমরা সেলের নাম জানতে পারলে সেই সেলের আন্ডারে কতগুলো সাবসেল, সেই সাবসেলের আন্ডারে কতগুলো অরবিটাল আমরা বলে দিতে পারবো। এইটাকে আমি ফর্মুলা আকারে প্রকাশ করব। এইভাবে এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা না করে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমরা বলে দিতে পারবো কোন সেলের আন্ডারে কয়টা সাবসেল, কোন সেলের আন্ডারে কতগুলো অরবিটালস, কোন সেলের আন্ডারে কতগুলো ইলেকট্রনস, এটা আমরা ফর্মুলা দিয়ে বলে দিতে পারবো। আচ্ছা, আমি বলতে চাইছি, ধরো ফার্স্ট যে পয়েন্টটা আমি তোমাদের পড়াটা শুরু করেছিলাম সেটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা প্রকাশ করি এন দিয়ে, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারবো কক্ষের নাম, কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, কক্ষে উপস্থিত কক্ষক সংখ্যা, কক্ষকের সাইজ অ্যান্ড ইটস এনার্জি। কক্ষ মানে সেল। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমাদের কি জানতে সাহায্য করবে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা জানতে পারবো কক্ষের নাম, নেম অফ দ্য সেল, নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্যাট সেল, ওই কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। আর কি জানতে পারবো? আর জানতে পারবো ওই কক্ষে আকার জানতে পারবো। আকার বলেছি, সাইজ আর শেপ জিনিসটা কিন্তু সেম নয়। সাইজ আর শেপ, শেপ কিন্তু অন্য জিনিস আর সাইজ কিন্তু বড় ছোট, সাইজ কিন্তু বড় ছোট আর শেপ কিন্তু অন্য জিনিস। তো আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানতে পারবো সাইজ অফ অরবিট, সাইজ অফ সেলস, সেলের আকার জানতে পারবো, মানে বড় না ছোট। আমি আকৃতি জানতে পারবো না। আর জানতে পারবো ওই সেলের এনার্জি বেশি না কম সেটা জানতে পারবো। যদিও এনার্জির ভ্যালুও জানতে পারবো, কিন্তু সেটা এই মুহূর্তে তোমাদের পড়ানো যাবে না। পড়াটা আরো গভীরে গেলে তোমরা এনার্জি ক্যালকুলেশন করতে পারবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দিয়ে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন আমাদের বলে দিচ্ছে কক্ষের নাম কি, সেই কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেই কক্ষে কতগুলো অরবিটালস আছে, সেই কক্ষের আকার কেমন, সেই কক্ষের এনার্জি কেমন। এগুলো জানতে গেলে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাজে লাগবে। যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে k কক্ষ, যদি n ইকুয়াল টু 2 হয় তাহলে l কক্ষ, যদি n ইকুয়াল টু 3 হয় m, যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে n। তাই আমরা n এর মান থেকে, n এর ভ্যালু থেকে আমরা কক্ষের নাম বলতে পারবো। আমি বললাম জানিস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, তাহলে বলতো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 যদি হয় তাহলে বলতো কক্ষটার নাম কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, তাহলে কক্ষটার নাম হবে m। এবার আমি বলছি যে নাম্বার অফ ইলেকট্রনস ইন সেল, কক্ষে ইলেকট্রন সংখ্যা, কক্ষে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n²। মনে করো আমি নিচ্ছি m সেল,
এন কক্ষ, এন কক্ষে এন কত 3, তাহলে ইলেকট্রন সংখ্যা কি হবে 2 ইন্টু 3 স্কয়ার ইকুয়াল টু 18, তাহলে এম শেলে এম কক্ষে ইলেকট্রন 18টা। এইভাবে আমরা কক্ষে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। আমি বললাম এন কক্ষ, আমি বললাম এন এন কক্ষ, এন শেল, এন শেল, এন কক্ষ, তাহলে হেয়ার এন ইকুয়াল টু 4, এন ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 2 ইন্টু কি লিখবে 2 ইন্টু 4 স্কয়ার, তাহলে কি হবে 2 ইন্টু 4 স্কয়ার মানে এটা হবে 32, তাহলে এন শেলে ইলেকট্রন 32। তুমি বলবে স্যার তাহলে আমি যদি ও শেল নিই, ও শেল, ও শেল যদি তুমি নাও, ও শেলে এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 5, তাহলে এন ইকুয়াল টু 5 হলে কত হচ্ছে, এটা হবে 50, তাহলে এন ও শেলে ইলেকট্রন কয়টা 50টা হবে না। তাহলে এটা হচ্ছে এই সূত্রের একটা সীমাবদ্ধতা, লিমিটেশন, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন শেল, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন শেল সেটা হচ্ছে 32, 32-র বেশি হবে না। কেন হবে না সেটা তোমাদের এই মুহূর্তে পড়ানো যাবে না, পড়াটাকে আরো গভীরে যেতে হবে, তারপরেই বোঝা যাবে কেন হচ্ছে না। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন শেল, কোন কক্ষে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র কি 2n স্কয়ার, 2n স্কয়ার। আবার আমি বলতে চাইছি যে এমনও 2n স্কয়ার ফর্মুলা দিয়ে এমনও হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন 32-র বেশি হয়ে যাচ্ছে, তখন তোমরা সব সময় বলবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 32, তার বেশি হলেও তোমরা বলবে 32। এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষক সংখ্যা বের করব, নাম্বার অফ অরবিটালস, নাম্বার অফ অরবিটালস ইকুয়াল টু n স্কয়ার, নাম্বার অফ অরবিটালস ইকুয়াল টু n স্কয়ার। মনে করো l শেল, l শেল হেয়ার n ইকুয়াল টু 2, তাহলে নাম্বার অফ অরবিটালস 2 স্কয়ার মানে 4, তাহলে l শেলে অরবিটাল কয়টা, অরবিটাল l শেলে অরবিটাল কয়টা 4টে অরবিটাল। যদি বলি m শেল, m শেল হেয়ার n ইকুয়াল টু 3, তাহলে এটা হবে 3 স্কয়ার, তাহলে m শেলে অরবিটাল 9, তাহলে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে নাম্বার অফ ইলেকট্রনস শেলের মধ্যে বের করতে পারবো, নাম্বার অফ অরবিটালস বের করতে পারবো। এবার বলছি সাইজ, কিছুই না, ভেরি সিম্পল, একটু গ্ল্যাডলি নিতে হবে, কোনো ব্যাপারই না। ধরো কে শেল হেয়ার n ইকুয়াল টু 1, l শেল n ইকুয়াল টু 2, m শেল n ইকুয়াল টু 3, তাহলে কার ক্ষেত্রে n এর ভ্যালু বড়, এর ক্ষেত্রে n এর ভ্যালু বড়, তার মানে m শেলের সাইজ সবচেয়ে বড়, তারপর l, তারপর k, তাহলে n এর ভ্যালু যত বাড়বে শেলের সাইজ তত বাড়বে, n এর ভ্যালু যত বাড়বে শেলের সাইজ তত বাড়বে। আবার আমি এমনি বলছি কথার কথা, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে এখন দেখাতে পারবো না, আমি এমনি বলছি যে আমরা এনার্জি ক্যালকুলেশন করব, প্রত্যেকটা শেলের প্রত্যেকটা কক্ষের কিন্তু পৃথক পৃথক এনার্জি আছে, পৃথক পৃথক এনার্জি আছে। তো n এর ভ্যালু যত বাড়বে এনার্জি কিন্তু তত কমবে। এনার্জির যে ইকুয়েশন, এনার্জির ইকুয়েশনে n এর ভ্যালু দিয়ে ভাগ করতে হয়, n এর ভ্যালু মানে n স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। তো যাকে আমি এনার্জির ক্যালকুলেশনে আমি ঢুকছি না, তোমাদের ওটা পরবর্তীকালে আসবে এনার্জির ক্যালকুলেশন।